হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলে আসছি একটা নতুন টপিকস নিয়ে। আজকে আমরা শিখবো যে কিভাবে তুমি সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ একটা সংখ্যা থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে তুমি রূপান্তর করতে পারো। সেটা হয় দশমিক থেকে বাইনারি, সেটা বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, যে কোনো বিষয়ে একটার সাথে আর একটা রূপান্তর করতে পারো। তো আজকে আমরা দেখব যে আসলে টোটাল আমাদের সংখ্যা পদ্ধতিতে কত প্রকার রূপান্তর রয়েছে এবং তুমি এগুলো খুব সহজে কিভাবে করতে পারো। আমি ধারাবাহিকভাবে এই রূপান্তরের ক্লাসে আজকে 1 নম্বর ক্লাসে আছি। পরবর্তী ক্লাসগুলো তোমরা একটু দেখে নিও। আশা করি রূপান্তর নিয়ে তোমাদের আর পরবর্তীতে কোনো প্রশ্ন থাকবে না। তো চলো দেখা যাক আমরা রূপান্তর কিভাবে করতে পারি সংখ্যা পদ্ধতির। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা করার আগে তোমার অবশ্যই জানতে হবে যে টোটাল কত প্রকার সংখ্যা পদ্ধতিগুলো আছে এবং কার সাথে আমরা কোনটা রূপান্তর করব। তো আমি একটু আগে থেকে লিখে রেখেছি তোমার সুবিধার জন্য। দেখে নাও যে দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল নাম্বার আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। এর বেজ নাম্বার হচ্ছে 10। আমি একটু লিখে দিই এখানে, বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হয় 0 এবং 1, অর্থাৎ 0 আর 1-এর বাইরে অন্য কোনো নাম্বার ব্যবহার করা হয় না, যার কারণে এর বেজ নাম্বার হচ্ছে কত? 2। যেহেতু দুইটা সংখ্যা আছে, মনে রাখবা যে 2 বেজ বাইনারি, বাই শব্দের অর্থও 2। আচ্ছা, এবার অক্টালে আসি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয় 0 থেকে 7 পর্যন্ত, যার বেজ নাম্বার হচ্ছে কত? 8। হেক্সাডেসিমেলে আমাদের ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা সংখ্যা, আর এ থেকে এফ টোটাল আমাদের 16টা সংখ্যা। এ থেকে এফ টোটাল 6টা সংখ্যা। এই টোটাল 6টা আর এই 10টা সংখ্যা মিলে টোটাল 16টা সংখ্যা হেক্সাডেসিমেল প্রকাশ করা হয়, যেখানে এ এবং বি, সি, ডি, ই, এফ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মান রয়েছে। যেখানে এর মান আছে 10, বির মান 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ এ 15। অনেকে প্রশ্ন করে যে স্যার এই 10 আর এই এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? হেক্সাডেসিমেলে আমরা তো এরকম লিখতে পারি, আবার এরকমও লেখা যায়। আসলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখানে 1 আলাদা ডিজিট, 0 আলাদা ডিজিট, আর এখানে একটা সম্পূর্ণ 10 প্রকাশ করতেছে, অর্থাৎ এটা পুরোপুরি একটা 10 চিহ্নে দখল করতেছে, অর্থাৎ এখানে 1 আলাদা, 0 আলাদা। আশা করি এ নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কোনটা কোন ধরনের সংখ্যা, এটা তো আমরা জানলাম। এখন আমরা দেখব যে টোটাল কয় ভাগে সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয়েছে, অর্থাৎ টোটাল কয় ভাগে সংখ্যা পদ্ধতিকে তুমি রূপান্তর করতে পারো। তো আমি একটু সুবিধার জন্য বলে নিই, দেখো কিভাবে টোটাল কতটা ভাগ আছে রূপান্তরে। তো ফার্স্টে আমরা একটু যদি দেখি, দশমিক। এই দশমিক সংখ্যা থেকে আমরা যে রূপান্তরটা আজকে আমরা শিখতে যাচ্ছি সেটা দেখে নিই। দশমিক থেকে বাইনারি কিভাবে করে, এই একটা রূপান্তর। দশমিক থেকে অক্টাল কিভাবে করে, এটা একটা রূপান্তর। দশমিক থেকে হেক্সাডেসিমেল, এটা একটা রূপান্তর। আবার অক্টাল থেকে ব্যাক করে আমরা সেটাকে দশমিকে আসতে পারি, বাইনারি থেকে আবার দশমিকে যেতে পারি, হেক্সাডেসিমেল থেকে আবার দশমিকে আসতে পারি। তো এগুলো প্রত্যেকটা থেকে আবার ব্যাক করা যাচ্ছে। তারপর দশমিক থেকে আবার অক্টাল থেকে দশমিকে আসা যায়, বাইনারি থেকে দশমিকে আসা যায়, হেক্সা থেকে দশমিকে আসা যায়। আবার আমরা অক্টাল থেকে বাইনারিতে আসতে পারি, একটা রূপান্তর আছে। হেক্সা থেকে বাইনারিতে যেতে পারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল আসা যায়, বাইনারি থেকে আবার অক্টালে যাওয়া যায়। কিন্তু একটা এখানে সমস্যা, সেটা হচ্ছে যে অক্টাল থেকে তুমি এক লাফ মেরে হেক্সাডেসিমেলে কোনো সময় আসতে পারবা না, আবার হেক্সাডেসিমেল থেকে তুমি এক লাফ মেরে অক্টালে কোনো সময় যেতে পারবা না। তার মানে হেক্সাডেসিমেল থেকে অক্টাল আর অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে গেলে আমার অবশ্যই মাঝখানে কাকে ফেস করতে হবে? বাইনারিটাকে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে টোটাল আমাদের কয় ভাগে রূপান্তর করা হচ্ছে? দশমিক থেকে যে কোনো, মানে 3টা, আবার যে কোনো থেকে দশমিকে আসতেছে সেখানে 3টা, আবার অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল এখানে 2টা, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি এখানে 2টা, তারপরে 10টা, আর এখান থেকে সরাসরি 2টা, ওই পাশ থেকে এই পাশে যদি রূপান্তর। টোটাল 12 ধরনের রূপান্তর রয়েছে আমাদের। তো এই রূপান্তরগুলো এতটাই সহজ যে তুমি যদি একটা নিয়ম খুব ভালোভাবে পারো, তাহলে আশা করি যে বাকিগুলো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, বা সমস্যা হবে না। তাহলে আমরা চলে যাওয়া যাক, আমরা আজকে প্রথম যে রূপান্তরটা করব সেটা একটু দেখি। আজকে রূপান্তরের যে ক্লাসটা সেটা দেখতেছি আমরা। আজকে দেখবো হচ্ছে 1 নম্বর ক্লাস যেটা সেটা। তো আমাদের রূপান্তরের প্রথম যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে যে আমরা দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সরি, আমার হাতের লেখাটা খুব একটা ভালো না। যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব।
তাহলে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যদি আমরা রূপান্তর করতে যাই, তাহলে দশমিক যে সংখ্যাটা আছে সেটা আমরা লিখে নিই। ধরো যে আমাদের এখানে একটা দশমিক সংখ্যা আছে, সেটা হচ্ছে কত, যদি এখানে লেখা হয় 1, আচ্ছা যে কোনো সংখ্যা বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা দশমিকটা যদি তুমি এখানে বাদ দাও তাহলে বাকি থাকে কে কে? অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেল। তাহলে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেলে তুমি কিভাবে রূপান্তর করবা? তা আমি সব থেকে সহজ একটা নিয়ম তোমাদের বলে দিচ্ছি। দশমিক থেকে ফার্স্ট আমরা একটা বাইনারি কোডটা শিখে ফেলি, তাহলে আমরা অন্যগুলো করতে পারবো। দেখো দশমিক থেকে বাইনারি করতে গেলে আমরা কিভাবে করতেছি, এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে পূর্ণাংশ আছে এবং একটা হচ্ছে ভগ্নাংশ। আমি দুইটাই একসাথে দেখাই দিচ্ছি। যদি পূর্ণাংশ তোমাদের আসতে বলে তাহলে শুধুমাত্র পূর্ণাংশটা তুমি লিখবে, আর যদি তোমাদের ভগ্নাংশ দেয় তাহলে শুধু ভগ্নাংশের ক্ষেত্রে যতটুকু নিয়ম অ্যাপ্লাই করা লাগবে সেটা করবে। তাহলে 10-এর ক্ষেত্রে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে আমার এখানে আছে 10, তাহলে আমি এখানে লিখেছি 10 দশমিক। এটাকে আমরা কিসে রূপান্তর করতেছি? আমরা এটাকে রূপান্তর করতেছি 10কে 2 দিয়ে ভাগ করতেছি। তাহলে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসতেছে কত? 5 দুগুণ 10 ভাগশেষ 0। 5কে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণ 4, 5কে 2 দিয়ে ভাগ করলে 2 বার হয়, 2.5 হয়, তাহলে আমি 2 লিখতেছি। 2 দুগুণ 4, 4 থেকে 5কে বিয়োগ দাও, তাহলে কত বসে? 1। আমি আবার একটু বলি, এটার সাথে এটা গুণ হবে, যেটা হবে তার সাথে এটা বিয়োগ হবে, অর্থাৎ তুমি ভাগশেষটা, রিমাইন্ডার যে ভাগশেষটা, তুমি এটা করতে পারো। এটা খুব সহজে বলা যাচ্ছে। তাহলে এখানে আসতেছে 1। আচ্ছা এই 2কে আবার 2 দিয়ে ভাগ করতেছি, কয়বার যাচ্ছে? এখানে একবার। আর এখানে আসতেছে কত? ভাগশেষ আমাদের 0। আমাদের টার্গেট হচ্ছে এই যে যে ভাগ ফলটা আছে, একটা আছে, এই একটাকে তোমার 0 বানাতে হবে, অর্থাৎ এই সাইডের যে দাগটা মানে মানটা আছে এই মানটাকে তোমার 0 বানাতে হবে, অর্থাৎ ভাগ ফলটাকে 0 বানাতে হবে। তাহলে এই একটাকে তোমার 0 বানানোর জন্য একটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। তাহলে এখন এটা ছোট, দেখো এটা ছোট হয়ে গেছে, এটা বড়, তাহলে এটাকে আর ভাগ করা যাচ্ছে না, তাহলে আমাদের এখানে আসতেছে কত? 0। আর ভাগশেষ যেটা আছে সেটা এখানে বসে যাবে, এখানে 1 আছে, এই ভাগশেষটা এখানে বসে যাচ্ছে। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু সহজ হয়ে গেছে। দেখো আমার অবশ্যই মনে রাখবা, তুমি যখন বাইনারিতে রূপান্তর করবে তখন তোমার ভাগশেষ অবশ্যই 0 এবং 1-এর ভিতরে থাকবে। তো আমার এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু সব 0 এবং 1-এর ভিতরেই আছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা 2-এর নিচে থাকবে, যেহেতু তুমি এটা কিসে রূপান্তর করছো? বাইনারিতে। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু এখানে হয়ে গেল 1 0 1 0 1 0 1 0। তো এটা আমরা কিসে রূপান্তর করলাম? বাইনারিতে। আবার দশমিক 15-এর ক্ষেত্রে একটু দেখি, ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পাচ্ছি 0.15 গুণ 2। আচ্ছা 0.15কে তুমি যদি 2 দিয়ে গুণ দাও তাহলে পয়েন্ট হয় কত? 30। তো পয়েন্টের পরে যে সংখ্যাটা সেটা আমরা ওই সাইডে রাখি, একটু দাগ দিয়ে দিই। এই সাইডে আমরা পূর্ণাংশটা রাখবো আর ওই পাশে রাখবো আমরা ভগ্নাংশটা। এই 0.30-এর সামনে যেহেতু কিছু নাই সেহেতু আমরা এখানে 0 দিয়ে দিলাম। 0.30কে আমরা আবার গুণ দেবো কত দিয়ে? 2 দিয়ে। দেখো 0.30কে 2 দিয়ে গুণ করলে 30 2 60। মনে রাখবা যে এইটুকের সাথে জাস্ট এইটুকটা গুণ হবে। 0.30 গুণ 2 তার মানে এখানে দাঁড়াচ্ছে 0.60। এখানে কিছু নাই, তার মানে 0। আবার এইটুকের সাথে 2 গুণ দিবা, তাহলে 6 2 12 120 হয়। দেখো এখানে আসে 1.20, তার মানে এইটুকের সাথে আবার এখানে 0.20 যেটা আছে এটার সাথে আবার আমরা গুণ দেবো 2কে, তাহলে 20 2 কত বসতেছে আমাদের? 40। তার মানে এখানে আমাদের কিছু নাই, এখানে আমরা কিছু পাচ্ছি না, তার মানে 0। তাহলে আমার টার্গেটটা ছিল এরকম যে আমি দশমিকের পর এটা 00 বানাবো, কিন্তু আমার এটা দেখো যে এখানে আমাদের 00 হওয়ার পসিবিলিটি আসলে খুবই কম। 30 থেকে 60-এ নামছে, 60-এর থেকে 20-এ নামছে, 20-এর থেকে আবার একটু উপর দিক চলে গেছে 40-এর দিকে। তাহলে আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম 4 বার করার পর আমি অঙ্কটাকে ছেড়ে দিব। তাহলে আমরা দশমিকের রেজাল্টও কিন্তু পেয়ে গেছি। এটা আমরা নিচের থেকে উপরে নিয়েছিলাম, এটাকে বলা হয়েছে যে এমএসবি। সব প্রথম যে সংখ্যাটা বাইনারি এটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর লাস্টের সংখ্যাটা এটাকে বলা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। আর এইসের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে নিব। উপরের যে সংখ্যাটা আছে সেটাকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচের যে সংখ্যাটা আছে সেটাকে বলা হয় লেস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমার ভগ্নাংশের ক্ষেত্রে যে রেজাল্টটা সেটা একটু দেখি। তো দশমিক দেবো ফার্স্টে 0 0 1 0 0 0 1 0। আমি পূর্ণাংশ যে দাগটা দিছি এই পাশেরটা নেব। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বাইনারিতে পেয়ে গেছি। এটা ডট 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 তুমি দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমার রেজাল্টটা দেখো একটু কিভাবে পাচ্ছি। আমার রেজাল্টটা ছিল হলো, করতে বলছিল 10.15। এটাকে আমরা দশমিক ছিল, এটাকে বাইনারি করে যেটা পেলাম সেটা হচ্ছে 10-এর বাইনারি পাইছিলাম 1 0 1 0, আর ভগ্নাংশের ক্ষেত্রে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 0 0 1 0। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার।
তো আশা করি বন্ধুরা তোমাদের দশমিক থেকে বাইনারিতে আর কোনো প্রশ্ন নেই, তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করতে পারো নিয়ে। মনে রাখবে এখানে যে একটু কনফিউশন হয় সেটা আমরা ভাগশেষটা অনেকে বের করতে পারি না। নিয়মটা হচ্ছে যে তোমার এটা ক্যালকুলেটরে যখন তুমি ভাগ করবা তখন এই 10টাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, দেখবা কি যে 5 হয়। 5কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 2.5, আমি কিন্তু 2.5 এখানে লিখি নাই, এখানে শুধু 2 লিখছি। তার মানে এই 2 এর সাথে আমরা এই 2টাকে গুণ দিব, পূর্ণাংশ এখানে শুধু পূর্ণাংশটা লিখবা, এই 2 এর সাথে এই 2টা গুণ দিচ্ছ, 2 এর সাথে 2 গুণ করলে হলো 4 হচ্ছে। 4-এর থেকে 5কে যদি তুমি বিয়োগ দাও তাহলে এখানে তুমি ভাগশেষটা পেয়ে যাচ্ছ 1। এটা সবগুলোর ক্ষেত্রে। অক্টাল তুমি যদি করো তাহলে 8 দিয়ে ভাগ হবে, হেক্সাডেসিমাল তুমি যদি করো তাহলে 16 দিয়ে ভাগ হবে। তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই। এবার দেখে নেওয়া যাক দশমিক থেকে অক্টাল কিভাবে করা যায়। তো আমি এখানে একটা নাম্বার আগে থেকে করে রাখছি, আমি জাস্ট একটু বোঝানোর সুবিধার জন্য তোমাদেরকে আগে থেকে উঠায় রাখছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। তো এখানে 197 যে সংখ্যাটা এটাকে পূর্ণাংশ বলা হচ্ছে, আর 0.56 এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো 197টাকে আমি ভাগ করছি কত দিয়ে? 8 দিয়ে। তো 197কে যদি তুমি 8 দিয়ে ভাগ দাও তাহলে তোমার ক্যালকুলেটর আসবে 24 পয়েন্ট সামথিং, 24 পয়েন্ট সামথিং আসবে। তো এই 24 পয়েন্ট সামথিংটা আমরা এখানে 24 পয়েন্ট সামথিং যেটা আছে সেটা না লিখে এখানে শুধুমাত্র 24 লিখতেছি, অথবা তোমার যদি মন চায় তুমি 197কে এভাবে ভাগ করতে পারো যেভাবে ভাগ করি আমরা। তাই 24 পয়েন্ট সামথিং। তো এখানে এই 24টাকে আমরা 8 দিয়ে একটু গুণ দিয়ে দেবো, ভাগ শেষ। অর্থাৎ এই 5টা আমাদের হলো কিভাবে? এই 24-এর সাথে আমরা এই 8টাকে গুণ দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে উত্তরটা হচ্ছে মনে হয় 192 আসে সামথিং। 192-এর সাথে আমি এই যে 197 আছে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমার ভাগ শেষ 5। আচ্ছা, এইভাবে একইভাবে আমরা 24টাকে ভাগ করব 8 দিয়ে। তো 24কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো খুব সহজ, 3 পয়েন্ট হয় না কোনো, তাহলে 3 আসতে 24 হয়ে যাচ্ছে। তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 বার যাচ্ছে, তো 3 আসতে 24, 24 থেকে 24 বিয়োগ করলে কিন্তু 0। এই 3টা 8 দিয়ে একবারও যায় না, তার মানে এখানে 0। আর যদি এখানে কোনো সময় 0 চলে আসে তাহলে মনে রাখবা এই যে 3টা আছে এই 3টা এখানে বসে যাবে। তাহলে বাইনারি ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রথম সংখ্যাটাকে বলা হয়তো এমএসবি, আর এখানে যে হেক্সাডেসিমাল অক্টাল দেখছি বা অন্য কোনো নাম্বারের ক্ষেত্রে এগুলো আর বি থাকতেছে না, এখানে চলে আসতেছে ডি। তার মানে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর উপরেরটা হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সংখ্যার নম্বর এবং সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যার নম্বর। তাহলে এখানে আমার রেজাল্ট পাচ্ছি 305। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আসে, যদি তোমার কাছে পরীক্ষার হলে প্রশ্নটা এমন আসতো যে রফিকের বয়স রফিক 197 টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করলো এবং তার এই ক্রয়কৃত মূল্যটিকে তুমি অক্টালে প্রকাশ করো, তাহলে কিন্তু খুব সহজ, তুমি বলতা যে রফিক 197 টাকা দিয়ে যে পণ্যটা ক্রয় করছে নিম্নে তাকে অক্টালে প্রকাশ করা হলো। তারপর তুমি 197টাকে ভাগ দিতা কত দিয়ে? 8 দিয়ে। দেন এভাবে তুমি লিখে দিতা 305, তোমার রেজাল্ট কিন্তু শেষ উত্তরটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। বিশেষ করে আমরা গ দাগে এ ধরনের প্রশ্ন অনেকগুলো দেখছি। আচ্ছা, এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে আছে কি 0.56, এটাকে আমরা রূপান্তর করব হচ্ছে তোমার অক্টালে। তাহলে এই 0.56টাকে আমরা গুণ দিচ্ছি কত দিয়ে? 8 দিয়ে। তাতে দেখবা যে 4.48 আছে, ক্যালকুলেটর তুমি গুণ করে দিয়ে দেখো। এবার এই 0.48টাকে তুমি গুণ দিবা কত দিয়ে? 8 দিয়ে। 0.48কে থেকে তুমি যদি গুণ দাও 8 দিয়ে তাহলে আমার আসবে হচ্ছে 3.84। তাহলে এই 0.84টাকে আবার গুণ হবে 8 দিয়ে। মনে রাখবা এই পূর্ণ সংখ্যা যেটা আছে সেটা কোনো সময় আর গুণ হবে না, ভগ্নাংশ যেটা আছে ভগ্নাংশের সাথে সবসময় বেস নাম্বার গুণ হবে। তো এটা বাইনারি যেহেতু করতে বলে না, এটা যেহেতু অক্টাল করতে বলছে সেহেতু আমি এখানে 8 দিয়ে গুণ করছি। যদি এটা হেক্সাডেসিমাল করতে বলতো তাহলে আমি অবশ্যই কত দিয়ে গুণ করতাম? 16 দিয়ে গুণ করতাম। বাইনারি করতে বললে এটাকে 2 দিয়ে গুণ করা হতো। তো মনে রাখতে হবে যে দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি 8 দিয়ে গুণ দেবো। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু এখানে হয়ে গেছে, দেখো 0.4365। তাহলে এটা আমরা কিসে রূপান্তর করছি? আমরা অক্টালে। মনে রাখবা তোমার রেজাল্ট কোনো সময় 8-এর উপর, 8 বা 8-এর উপরে কোনো সময় যাবে না। যদি অক্টাল নির্ণয় করতে বলা হয় সবকটা রেজাল্ট 8-এর নিচে থাকবে। তাহলে আশা করি এইখান থেকে তোমার কোনো প্রশ্ন আর নেই। যদিও বা থাকে তাহলে তুমি আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তুমি আমাকে ফোন করতে পারো, অথবা তোমার যদি কোনো বেশি প্রবলেম হয় তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিও, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করার চেষ্টা করব। 1007 আমাকে বলছে যে 1007টাকে 1007.127 এই সংখ্যাটাকে আমরা কিসে রূপান্তর করব? হেক্সাডেসিমেলে। তাহলে এই 1007 যে সংখ্যাটা আছে এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? 16 দিয়ে। তো 1007কে 16 দিলে ভাগ দিলে 62 পয়েন্ট সামথিং হয়। তাহলে আমি এখানে শুধু লিখছি 62। এই 62টাকে আমরা যদি 16 দিয়ে গুণ দিই তাহলে দেখো 992 পাওয়া যায়। এই 62টাকে আমরা গুণ দিব কাকে দিয়ে? 16 দিয়ে। 62 গুণ 16 এটা দিয়ে গুণ দিচ্ছি, তাহলে 992 পাওয়া যাচ্ছে। তো এই 992টাকে আমরা বিয়োগ দিয়ে দিব এই 1007
থেকে। তাহলে 992 থেকে 1007 বিয়োগ দিলে হচ্ছে 15 হয়। যেহেতু তোমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে, তো আমি ফার্স্টেই বলছি যে হেক্সাডেসিমেলে এ কে 10 লেখা হয় বা 10-কে এ লেখা হয়, 11-কে বি লেখা হয়। সরাসরি 10 বা 11 কোনো যদি সম্পূর্ণ একটা অঙ্ক থাকে, প্রতীক মানে থাকে, সম্পূর্ণ যদি কোনো এক নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই নাম্বারটা এখানে বসানো যায় না। তাহলে 15টাকে আমার প্রকাশ করতে হবে কি দ্বারা? এফ দ্বারা। তারপরে এখানে যদি আমরা দেখি যে 62টাকে আবার ভাগ দিতেছি কত দিয়ে? 16 দিয়ে। তাহলে 62কে 16 দিয়ে ভাগ করলে হলো 3 বার যাচ্ছে, 3 পয়েন্ট সামথিং হয়। তাহলে 3 16 48, 48 থেকে 62 যদি তুমি বিয়োগ দাও তাহলে আবার এখানে আসতেছে 14। তো 14 আমরা যেহেতু লিখি না, তাহলে 14-র পরিবর্তে আমরা কাকে লিখবো? এখানে ইটাকে। এবং এই 3টা আর এই 16টাকে, 3-এর থেকে যদি আমরা 16টাকে ভাগ দেই, মানে ভাগ দেওয়া যায় না আর কি, তুমি একটু ভাগ দেওয়ার চেষ্টা করে দেখো তো এটা হয় কিনা, সম্ভব কিনা। তো এটা যাচ্ছে না, তাহলে একবারও যদি না যায় তাহলে এখানে বুঝতেছে 0। আর যেখানে এখানে যখন 0 চলে আসবে তখন এই উপরের সংখ্যাটাই তোমার এখানে বসে যাবে। তাহলে আমি এখানে রেজাল্ট কিন্তু পাচ্ছি 3E5। দেখো এটা নিচের থেকে উপরে যাবে, তাহলে 3, 14-র পরিবর্তে আমরা এখানে কি লিখবো? ই, এবং 15-র পরিবর্তে আমরা এখানে কি লিখবো? এফ। তার মানে 3EF এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তা আশা করি এইটা নিয়ে কোনো প্রবলেম নেই, যে কোনো সংখ্যা দিলেই তুমি এখন পারবে। এবার আসি ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে? 0.127, এই সংখ্যাটাকে কত দিয়ে আমরা গুণ দিব? 16 দিয়ে। তো এখানে যে ভুলটা করি আমরা, এই 0.127কে 16 দিয়ে গুণ করছি, 2 পয়েন্ট সামথিং আসছে। তা আমরা পরবর্তী লাইনে এই 2 সহ এটাকে গুণ করে দিই। তো আমি এখানে একটা লাইন দাগ টেনে দিছি। এই পাশে রাখছি হলো পূর্ণাংশ সংখ্যা যেগুলো আছে সেগুলোকে, আর এই পাশে যেটা থাকবে সেগুলো হচ্ছে সব ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ এই 0.32 যেটা আছে এই সংখ্যাটাকে আমরা গুণ দিব 16 দিয়ে। আমরা কোনো সময় দুইটাকে এই 2-এর সাথে এটা অ্যাড করে গুণ দিব না। তার মানে পূর্ণাংশ যেটা আসবে সেটাকে এই পাশে পাঠাবো, আর ভগ্নাংশ দশমিক সহ আমরা গুণ দিব কাকে? 16 দিয়ে। তো ক্যালকুলেটর তুমি যদি এটা গুণ দাও তাহলে আসবে 0.512। এই 0.512টাকে আমরা গুণ দিব আবার কত দিয়ে? 16 দিয়ে। তা 0.512কে তুমি যদি 16 দিয়ে গুণ দাও তাহলে আসে 8.192। তাহলে 0.192কে আমরা আবার 16 দিয়ে গুণ দেবো। তো এভাবে গুণ দিতে আসলে কতবার থাকবো? আমার টার্গেটটা হচ্ছে দশমিকের পর 00 বানানোর। তো 00 যত সময় পর্যন্ত আসবে তত সময় গুণ দিতেই যাবো। কিন্তু তুমি এমনভাবে গুণ দিতে থাকবা, কোনো সময় দেখা গেলো 2-3 পাতা তুমি গুণ করে ফেলছো, কখনো 00 আসে না। তো এই 00টা যদি নাই আসে তাহলে সর্বোচ্চ তোমার কাছে মনে হয় যে 00 আসতেছে না, 3 বার 4 বার 5 বার, কতবার তোমার ধৈর্য কুলাবে? তাহলে 5 বার করার পর তুমি অঙ্কটাকে বলে দিবা আল্লাহ হাফেজ। পরবর্তীতে তুমি এখান থেকে উপর থেকে নিচে যে সংখ্যাগুলো পাবা সেগুলোকে এখানে লিখে দিবা। অর্থাৎ এখানে আছে কত? 2083। তা আমি এখানে কিন্তু এখানে ভগ্নাংশ নাম্বারটা এরকম লিখছি 2083। এবার আমার প্রশ্ন বলা ছিল যে 1007.122, আমি এখানে 1007.122 লিখছি এবং এটা রূপান্তর করছি কিসে? আমরা হেক্সাডেসিমেলে। তো আশা করি তোমার এই নিয়েও কোনো প্রশ্ন নাই। এবার আসি সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে থাকে। তোমাকে মেন্টাল এবিলিটি ভাবে, মানে তোমাকে মানসিকভাবে পরীক্ষা করার জন্য এক্সামিনার এইরকম প্রশ্ন দিয়ে দিতে পারে। আমি একটা উদাহরণ হিসেবে তোমাকে বলি। দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে বলছেন, আমরা যে কোনো সংখ্যা রূপান্তর করছি আর কি। তো তোমাকে বলে দেওয়া হলো এরকম, দেখো আমি একটু বলে দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে বলা হলো যে 10.10। আচ্ছা, এই 10.10টা দশমিকে আছে, এটাকে বলা হলো যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বললো। তো তোমাকে বলা হলো এটাকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতো। কত নম্বরের বেজ নাম্বার? কত? 5। তো আমরা এত সময় অক্টালের বেজ 8 দিয়ে ভাগ করছি, বাইনারিতে রূপান্তর করার সময় 2 দিয়ে ভাগ করছি, হেক্সাডেসিমেলে ভাগ করার সময় আমরা কত দিয়ে ভাগ করছি? 16 দিয়ে ভাগ করছি। বাট এখন তোমাকে বলতেছি কি 10 থেকে 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কিছু নেই, এবং আমি বিশ্বাস করতেছি তুমি নিজেও কনফিউশনে নেই। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো? আবার লিখে দেবো পূর্ণাংশের ক্ষেত্রে। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে আমি কি জানি? আমি জানি পূর্ণাংশের ক্ষেত্রে 10কে আমরা যেহেতু 5 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলছে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ 0। আবার 2কে 5 দিয়ে ভাগ করে দেবো, এখানে 0, এখানে বসতেছে কত? 2। তার মানে এখানে পাচ্ছি কত আমরা? 20। উত্তরটা কিন্তু খুব মজার, এবং যেহেতু এটা 5 ভিত্তিক সংখ্যা সেহেতু এখানে 2, 8, 16 কোনোটাই লেখা যাবে না, জাস্ট 5। এবং মনে রাখবা 5 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে গেলে প্রত্যেকটা সংখ্যাই 5-এর নিচে থাকবে, 5 বা 5-এর উপরে কোনো সময় যাবে না। তাহলে আশা করি এতটুকু তো বুঝতে পারছো। এটাকেও সেম একই এমএসডি বলা হবে, এটাকেও বলা হবে কি? এলএসডি। দশমিক 10-এর ক্ষেত্রে তাহলে এটা তোমরা থাক, এটা তুমি নিজেরা করে নাও। এটা তো আসলে খুবই ইজি বিষয়টা, আমার মনে হয় যে তুমি পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার চ্যানেলের সাথে থাকবা। এরকম নতুন নতুন ভিডিও পেতে সবসময় লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা দিয়ে রাখো,
এবং আমি আশা করব ফুল কোর্স, আমার চিন্তা যে আমি একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি যেখানে আইসিটি নিয়ে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমার স্লোগান আইসিটির ভয় হবে জয়। তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আমার তোমার এই লাইক বা সাবস্ক্রাইব, তোমার লাইক কমেন্টসগুলো অবশ্যই আমাকে ইন্সপায়ার যোগাবে আমার সামনে আগানোর জন্য। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।